নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে সমস্ত শিক্ষার্থীদের আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। আমরা আজকে জিওগ্রাফি সাবজেক্টের ক্লাস 12-এর 4th সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে একটু বলে দিই, আমি আমার নিজের পরিচয় দিয়ে নিই। আমি সুদীপ্ত বসু, সহশিক্ষক, বীরা বল্লভপাড়া উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সঙ্গে থাকব এবং এই অনলাইন ক্লাসে শুরু করার আগে একটা বিষয়, ছোট্ট বিষয় তোমাদের কাছে অনুরোধ। তোমাদের যদি টেক্সট বইটা তোমাদের পাশে থাকে এবং তার সঙ্গে একটা নোট খাতাও যদি নোটবুক যদি তোমাদের কাছে থাকে, একটু পাশে নিয়ে বসবে। তাহলে কী হবে, কোনো বিষয় হয়তো অনেক সময় বইতে নাও পাওয়া যায় বা বইতে হয়তো আছে, সেই মুহূর্তে পেলে না, তুমি একটু নোট ডাউন করে রাখলে পরবর্তীকালে তোমার একটু সেটাকে রিভাইজ করতে গেলে একটু সুবিধা হবে। তবে চলো, আজকে আমরা আলোচনা করছি যে সেই গুরুত্বপূর্ণ টপিকটা কি। আমরা আগে কোনো একটি ক্লাসে আমরা দেখেছি যে যেটা আমাদের ফার্স্ট সাবটপিক, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে মূলনীতি, সেখানে যে প্রথম ইউনিট ছিল তোমার আমাদের যেটা জিওটেকটনিকের ক্ষেত্রে, সেই জিওটেকটনিকে দুটো সাবটপিক আছে। তার মধ্যে একটি সি ফ্লোর স্প্রেডিং, তোমরা অলরেডি সেটার টিউটোরিয়াল ক্লাসটা দেখেছো আশা করি। এবং অপর যে আরেকটি টপিক আছে সেটি হচ্ছে প্লেট টেকটনিক থিওরি, যেটা ক্লাস 7-8 থেকে তোমরা কিন্তু বিভিন্ন বা নিচু ক্লাস থেকেই তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ছোটো অল্প করে জেনেছো। সেটাই আজকে একটু বিশদে ডিটেলসে জানবো। নিচু ক্লাসের থেকে আমরা কনসেপ্টটা নিয়ে এসেছি বলে আমাদের একটু সুবিধা আছে যে বিষয়টা কি আমরা একটা ধারণা আছে, কিন্তু সেই ধারণার সঙ্গে সঙ্গে নতুন আরও অনেক কিছু বিষয় জানার আছে। তো সেইগুলো আমরা জানবো সুন্দর একটা আলোচনার মাধ্যমে। সঙ্গে থেকো এবং অবশ্যই যেটা বললাম, একটা নোটবুক এবং তার সঙ্গে বইটা থাকলে তোমার একটু ক্লাসটা করতে সুবিধা হবে। চলো, আজকে আমরা ক্লাসটা শুরু করছি। আমাদের যে টপিক বললাম, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যে সাবটপিক, তার ফার্স্ট ইউনিট জিওটেকটনিক, তার মধ্যে প্লেট টেকটনিক থিওরি, সেটাই আমরা আজকে আলোকপাত করব। তো পাদগঠনিক তত্ত্বটা, এটা একটা মডার্ন কনসেপ্ট এবং সেটা কোনো একজন ভৌগোলিকের কৃতিত্ব নয়। একাধিক ভৌগোলিক বা একাধিক বিজ্ঞানীরা এই কাজের সঙ্গে, এই থিওরিটা দাঁড় করানোর ক্ষেত্রে বা তুলে ধরার ক্ষেত্রে, সবার সামনে আনার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রেখেছে। তো এই জন্য পার্টিকুলার কোনো একজনের মতবাদ এটা নয়, একাধিক ভৌগোলিকের মতবাদ। এবং আমরা অতীতে যে আমাদের সেমিস্টারে এবার যে সি ফ্লোর স্প্রেডিং যে থিওরিটা পড়েছি, বা লাস্ট সেমিস্টারের ক্ষেত্রে ওয়েগনারের যে কন্টিনেন্টাল দ্বীপ থিওরি বা ওয়েগনারের যে বহিঃসঞ্চরণ মতবাদ, এই মতবাদগুলোরই আর একটা সম্পৃক্ত মতবাদ হচ্ছে কিন্তু এই পাদগঠনিক তত্ত্ব। এটার গুরুত্ব, এর সিগনিফিকেন্স কিন্তু বিশাল। এবং আমাদের বর্তমানে বিভিন্ন ভূগাঠনিক, শুধুমাত্র এই কনসেপ্টটা দাঁড়িয়েছে, আমাদের পৃথিবীতে বিভিন্ন রকম ভূমিরূপ গঠন চলছে, সেই ভূমিরূপ গঠনগুলোর একটা বড় অংশের ব্যাখ্যা কিন্তু এই মতবাদ থেকে দেওয়া যায়। সেই জন্য বিজ্ঞান মহলে এর বিশাল একটা প্রভাব বা পজিটিভ প্রভাব বলা যায়, সেটা অনেকেই মেনে নিয়েছে, না এই থিওরিটা ঠিকঠাক, বা এর দুর্বল দিক হয়তো আছে কিন্তু সেটা অতটা নয়। তো বিষয়বস্তুতে আসি। তো বিষয়বস্তুতে আসার আগে যে দুজন মানুষকে দেখো, আমি ছবি আনছি, দুজনকে আমরা একটু চিনে নিই। একজন হচ্ছেন জেটি উইলসন, প্রথমজন আমাদের বাঁদিকে যিনি আছেন, জেটি উইলসন। ইনি 1965 সালে নেচার পত্রিকায় তিনি এই যে প্লেট কথাটি প্রথম তার এই গবেষণা করার ক্ষেত্রে প্লেটের কনসেপ্টটা প্রথম এনেছিলেন। তার এই বলাটার সঙ্গে সঙ্গে এই নেচার পত্রিকাতে এই প্লেট কথাটির এই যে সম্পৃক্ত, এই যে উনি সারা বিশ্বের মানুষের কাছে যে জিনিসটা যে প্রচার পেয়েছিল, সেটা ওনার বক্তব্যে। আর ইনি হচ্ছেন জেভিয়ার লি পিচো। এনাকে বলা হয় এই পাদগঠনিক বা প্লেট টেকটনিক থিওরির ফাদার অফ প্লেট টেকটনিক, অর্থাৎ পাদগঠনিক তত্ত্বের জনক। পাদগঠনিক তত্ত্ব আমরা একটু আগেই বললাম যে একজন কোনো ভৌগোলিকের কিন্তু অবদান নেই, অনেকে, ম্যাকেঞ্জি আছে, পার্কার আছে, মর্গ্যান আছেন, প্রত্যেকেরই গুরুত্ব আছে। কিন্তু এই পিচো
এত সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করেছিলেন সবার কাছে, যেটা জনপ্রিয় করে তুলেছিলেন। তাই জন্য এই পিচোকে বলা হয় পাদগঠনিক তত্ত্বের জনক। আর উইলসন প্লেট কথাটি প্রথম নেচার পত্রিকার মাধ্যমে জনপ্রিয় করে তুলেছিলেন। তো এই দুজন ভদ্রলোকের কথাটা বললাম। এবার যে পাতের ধারণাটা কি, প্রথমে আসি ব্যাপারটা কি, সংজ্ঞাটা। পাত হচ্ছে একটা ভূখণ্ড। আমাদের যে ভূত্বক কটা অংশে বিভক্ত? দুটো, একটা মহাদেশ আর একটা মহাসাগর। এই যে মহাদেশ বা মহাসাগর, এরা একাধিক খণ্ডে খণ্ডে বিভক্ত। এবং মহাদেশ বা মহাসাগর এই যে দুটো মিলিয়ে তো ভূত্বক, এবং তার এই ভূত্বকের নিচে কি আছে আমরা 11-এ পড়েছিলাম, একটু মনে করে দেখো। ভূত্বকের নিচে কে আছে? গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের উপরিভাগে মোটামুটি ওই ভূপৃষ্ঠ থেকে মনে করো নিচের দিকে 100 কিলোমিটার গভীরতা পর্যন্ত ধরে নাও, এই গুরুমণ্ডলের উপরি অংশটাও কিন্তু কঠিন অংশ। অর্থাৎ ভূত্বক তার মানে মহাদেশ মহাসাগর, এবং তার তলায় গুরুমণ্ডলের যে 100 কিলোমিটার অংশ, এই যে কঠিন অংশটা, যেটাকে আমরা এক কথায় বলি অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল। এই শিলামণ্ডল বা অশ্বমণ্ডল এরা হচ্ছে একাধিক খণ্ডে খণ্ডে বিভক্ত, এবং এরা ভাসছে। কার উপর ভাসছে? অ্যাস্থনোস্ফিয়ার আমরা পড়েছি, সেই অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসছে, যেখানে ম্যাগমা চেম্বার অবস্থান করছে। ম্যাগমার উপরে ভাসছে কেন? ম্যাগমার ঘনত্ব এই ভূখণ্ডগুলোর থেকে অনেক বেশি, তাই জন্য এগুলো ভাসছে, এবং এইগুলো অনমনীয়, কঠিন এবং সঞ্চারণশীল। এই প্রত্যেকটা খণ্ডকে বলা হচ্ছে পাত, বা ইংলিশে এটার নাম হচ্ছে প্লেট। ওকে, এবার যদি আমি পাতের বৈশিষ্ট্য বলি, পাতের মোটামুটি বৈশিষ্ট্য বলা যায় যে এগুলো মোটামুটি ক্ষেত্রফল 10⁶ থেকে 10⁸ বর্গ কিলোমিটার। এরা প্রত্যেকে সঞ্চারণশীল, এরা প্রত্যেকে অবশ্যই কঠিন অংশ। এদের বেশিরভাগটার হয় মহাদেশী রূপে অবস্থান করছে বা মহাসাগর রূপে। তবে পুরোপুরি মহাদেশ বা মহাসাগর তো হয় না, কিছু কিছু মিশ্র, মানে একটা মহাদেশের মধ্যে কিছু কিছু প্রান্তদেশীয় মহাসাগর বা একটা মহাসাগরের মধ্যে কিছু মহাদেশের অংশ চলে আসে। এইগুলো হচ্ছে মোরাললেস এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে আলাদাভাবে পাত কত রকমের, বা স্যার এগুলো পাতগুলো চলাচল করছে কেন, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসছি। তো সেই ব্যাখ্যায় আমরা যাব। তো ছবিটার মধ্যে তুমি একটু খেয়াল করো, তোমরা সবাই খেয়াল করো, এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে এইগুলো হচ্ছে প্রধান পাতগুলো, সেগুলো দেখো বিভিন্ন নাম দিয়ে দেখানো হয়। এই যে আফ্রিকান পাত, মূলত আফ্রিকা মহাদেশ, তার সঙ্গে সারাউন্ডিং মহাসাগর। একইভাবে ইউরেশিয়ান পাত, মূলত ইউরেশীয় মহাদেশ, তার সঙ্গে কিছু সমুদ্র। আবার প্যাসিফিক, প্রশান্ত মহাসাগরীয় পাত। এরকম বিভিন্ন রকম পাতের নিয়ে আমাদের এই দেখো খণ্ডে খণ্ডে বিভক্ত একটা কোলাজের মতো এই ভূখণ্ডগুলো উপরিভাগে, এর প্রত্যেকটা পরস্পর থেকে আলাদা এবং প্রত্যেকটা গতিশীল বা সঞ্চারণশীল। আর কি, এটাকেই আমি একটু অন্যভাবে কালার দিয়ে এটাকে আর একটা ছবি প্রেজেন্ট করছি। দেখো সেখানেও এই প্রধান প্রধান পাতগুলোকে দেখানো হয়েছে, প্রত্যেকটা পরস্পর থেকে আলাদা, এরকম পরস্পর বিচ্ছিন্ন এবং আবার গায়ে গায়েও অবস্থান করছে সঞ্চারণশীল। এই যে ভূখণ্ডগুলোর নামই হচ্ছে পাত। ওকে, এবং তোমরা সবাই খেয়াল করছো, এদের এরিয়া, আয়তন সবার কিন্তু সমান নয়, ছোটো আছে, মাঝারি আছে, বৃহৎ, সব রকম আছে। ওকে, এবার আসছি আমরা পাতের ক্লাসিফিকেশন অফ প্লেট। প্রথমে কি, অবস্থান অনুযায়ী পাতগুলো কিভাবে অবস্থান করছে, সেই অবস্থান অনুযায়ী প্রথম পাত কি দেখো, মহাদেশীয় পাত বা কন্টিনেন্টাল প্লেট। অর্থাৎ যে পাতগুলো মূলত মহাদেশীয়, যে পাতের উপর মহাদেশগুলো অবস্থান করছে। যেরকম দেখো একটা এক্সাম্পল দিয়েছি, ইউরেশিয়া প্লেট, দেখো মূলত মহাদেশীয় উপর অবস্থান করছে। ওকে, আর একটা হচ্ছে মহাসাগরীয় ওশানিক প্লেট, যেমন এই যে প্যাসিফিক প্লেট, মূলত মহাসাগরের অবস্থান করছে। তবে আবারও বললাম, এই যে পুরোপুরি এক একটা মহাদেশ বা পুরোটা মহাসাগর নয়, কিছুটা একটা মহাদেশের মধ্যে কিছুটা সমুদ্রও থাকতে পারে, বা একটা মহাসাগরের মধ্যে কিছুটা মহাদেশের অংশও থাকে। মূলত মহাদেশ বা মহাসাগর এই। ওকে, আর কি, আয়তন অনুযায়ী দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে কি, আকৃতিতে যেগুলো সব থেকে বড়,
7টা বৃহৎ পাত আছে, এই যে আফ্রিকান পাত, প্যাসিফিক প্রশান্ত মহাসাগরীয় পাত, আমেরিকান পাত, ইউরেশিয়ান পাত, এরকম 7টা প্রধান বড় পাত, আর একটা মাঝারি পাত মোটামুটি 8টা মিডিওকার সাইজের, আর ক্ষুদ্র পাত 20টা বা একটু বেশি, 20র কিছুটা বেশি। ঠিক আছে, বিজ্ঞানীদের মধ্যে একটু মনে করো এই নিয়ে একটু দ্বন্দ্ব আছে, কেউ 20টা বলে, কেউ 22টা, এরকম 20টার বেশি। এই টোটাল 35-40টার কাছাকাছি হচ্ছে টোটাল প্লেটের সংখ্যা, যেগুলো খণ্ড 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 অংশ, পৃথিবীর উপরিভাগটা এইভাবে রয়েছে। এটা হচ্ছে পাতের ক্লাসিফিকেশন। এবার আসছি এই তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ দিক, এই পাত সঞ্চালনের কারণটা কি, কোন শক্তি পাতকে সরাচ্ছে। পরিচলন স্রোত আমরা একটু মনে করে দেখো, সমুদ্রবক্ষের বিস্তৃতির ক্ষেত্রে আমরা বুঝিয়েছিলাম ভূ অভ্যন্তরে তাপের একটা সঞ্চালন হয়, ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরে। এই যে তাপের যে সঞ্চালন হয়, তাপের যে প্রবাহ, সেটাকে আমরা পরিচলন স্রোত বলছি আর্থার হোমসের থিওরি অনুযায়ী। এবং এই পরিচলন স্রোতের প্রভাবে কি হচ্ছে, পাতগুলো কি হয়, সঞ্চালনশীল হয়। এই যে তাপের প্রবাহ ভূ অভ্যন্তর দিয়ে চলে, তার উপরই, এবং এই ভূ অভ্যন্তর মানে অ্যাস্ট্রোস্ফিয়ার, এই অ্যাস্ট্রোস্ফিয়ার উপরেই ভাসছে কে, আমাদের এই পাতগুলো। এই তার প্রভাবে, ওই তাপের প্রবাহে দেখা যায় এরাও গতিপ্রাপ্ত হয় এই পাতগুলো। তাহলে এই পরিচলন স্রোত একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট কি, অভিকর্ষজ কারণ। যখন একটা পাত সঞ্চরণশীল হয়, অনেক সময় দেখা যায় একটা পাত আরেকটা পাতকে তলায় চলে যাচ্ছে, সেখানে একটা অভিকর্ষজ কারণ কাজ করে, মাধ্যাকর্ষণ শক্তি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই যে অধঃপাত হয় যখন একটা পাত আর একটা পাতের তলায়, তো সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ। নিমজ্জিত পাতের টান, যে পাতটা তলায় আস্তে আস্তে প্রবেশ করে, আমরা দেখব বিভিন্ন পাত সীমান্ত বরাবর আমরা দেখব বিভিন্ন পাত যখন তলায় প্রবেশ করছে একটা টান কাজ করে, সেই টানের কারণেও পাতগুলো সঞ্চালনশীল হয়। তপ্ত বিন্দু, পৃথিবীতে প্রায় 21টা মতো এরকম হটস্পট আছে, যেখানে অভ্যন্তরে, পৃথিবীর অভ্যন্তরে, যেখানে তাপের পরিমাণটা পৃথিবীর অন্যান্য অভ্যন্তরের জায়গা থেকে অনেক বেশি। স্যার কেন বেশি? বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ যেখান থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়, যেগুলোর থেকে, সেগুলোর অবস্থান সেখানে অনেক বেশি। সেই তপ্ত বিন্দুর অবস্থানের কারণে দেখা যায় কি, সেখানে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ, যেটাকে আমরা প্লিউম বলি, সেগুলো অবস্থান করে, এবং তার কারণে কিন্তু পাতগুলো সঞ্চালনশীল হয়। ঠিক আছে, ছবিটার দিকে তাকাও, এই যে হটস্পট, এই যে ম্যাগমার, এই যে উপরের দিকে ঊর্ধ্বমুখী প্রবাহ, যেটাকে আমরা প্লিউম বলছি, এবং পাত গতিপ্রাপ্ত হচ্ছে, এবং এই যে ভলক্যানো বা এই যে আগ্নেয়গিরি তৈরি হচ্ছে, এই যে বিভিন্ন ক্ষেত্রে এই যে ম্যাগমান উদ্গীরণের ফলে কী হচ্ছে, পাতগুলো গতিশীলও হচ্ছে, তার সঙ্গে যে ম্যাগমান উদ্গীরণ হচ্ছে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। এই যে প্রথমে যে অগ্নুৎপাত আগ্নেয়গিরিটা হয়েছিল, সে এখনও দূরে সরে গেছে, সেটা আস্তে আস্তে সরছে, তো সে গতিপ্রাপ্ত হচ্ছে নতুন নতুন। আর এই অঞ্চলে কি যে নতুন নতুন ভূ অভ্যন্তর থেকে নতুন নতুন ম্যাগমার উদ্গীরণ হচ্ছে, এবং নতুন নতুন আগ্নেয়গিরি তৈরি হচ্ছে। সো এই তপ্ত বিন্দুর অবস্থান একটা পাতের গতিশীলতার একটা বড় কারণ। আর একটা কারণ কি, ম্যাগমার উদ্গীরণ, যেটাকে একটু আগেই বললাম, একটা ছবির মাধ্যমে দেখা যায় যে ম্যাগমার উদ্গীরণ, একটা হাওয়াই দ্বীপের যে একটা ভলক্যানোর ছবি দেখানো হচ্ছে, যে ম্যাগমার উদ্গীরণটা কীরকম হয়। সেই ম্যাগমার উদ্গীরণের প্রভাবেও কিন্তু আমরা দেখতে পাই যে এই যেটাকে আমরা প্লিউম বলছি, সেই উদ্গীরণের প্রভাবেও কিন্তু পাতগুলো গতিশীল হয়। তো এটা হচ্ছে প্রধান কারণ পাতগুলো গতিশীলতার, বা পাতগুলো যে সঞ্চালনশীল বলছি, কেউ তো দাঁড়িয়ে নেই, এই যে গতিশীলতার কারণেই। কিন্তু এই গতিগুলো বাবা তোমাদের কিন্তু সবার জেনে রাখা দরকার, খুব প্রচণ্ড স্পিড নয়, হয়তো বছরে 1-2 সেন্টিমিটার বা 10 মিলিমিটার, কারোর বেশি কারোর কম। কিন্তু এই খুব যে গতিশীল মানে একদম গাড়ির স্পিডে চলছে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু অনেকের ধারণা হতে পারে যে স্যার খুব হয়তো গতিশীল, না, ব্যাপারটা নয়। এবার আসছি পাতের সীমান্ত। দুটো পাতের বাউন্ডারিটাকে, দুটো পাতের তো একটা সীমানা থাকে, সেটাকে আমরা বলি প্লেট বাউন্ডারি বা পাত সীমান্ত। ওকে, দুটো পাত। এবং এই যে পৃথিবীতে বিভিন্ন রকম যে ভূগাঠনিক ঘটনাগুলো ঘটছে, সব কিন্তু এই পাত সীমান্ত বরাবর আমরা বেশিরভাগগুলোকে দেখতে পাই। তার জন্য পাত সীমান্তগুলো খুব ইম্পর্টেন্ট। কটা পাত সীমান্ত আমরা দেখতে পাই দেখো। প্রথম যে একটা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে প্রতিসারী বা গঠনকারী, ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। সেটা স্যার কীরকম দেখো, ছবিতে দেখো, দুটো পাত পরস্পর কি হচ্ছে, পরস্পরের বিপরীত দিকে সরে যাচ্ছে।
যখন দুটো পাতের গতিশীলতা পরস্পরের বিপরীত দিকে হয় তখন সেটাকে আমরা গঠনকারী পাত সীমানা বা প্রতিসারী বা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বলছি। এই ছবি আমরা কোথায় দেখেছিলাম বা কোথায় পড়েছি? সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্রবক্ষের বিস্তৃতির ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু। ওকে, নেক্সট পরের পাত সীমানা আর একটা কোথায়? অভিসারী বা বিনাশকারী কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ছবিতে দেখো দুটো প্লেট কি করছে পরস্পরের সঙ্গে যখন পরস্পরের দিকে আসছে, এবং দিকে আসার ফলে কী হবে, একটা সময়ের পরে দেখা যাবে তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে, ধ্বংস মানে ধাক্কা লাগবে, তার ফলে অনেক সময় অনেক ভূমিরূপ বিনাশ হয় বলে এটা বিনাশকারী বা এটাকে বলা হচ্ছে অভিসারী। এই যে বিনাশ, এই যে দেখা যায় কি এবং এতে একটা পাতের উপর আর একটা পাত উঠে যায়, এটাকে আমরা বলছি অভিসারী পাত সীমানা। আর একটা পাত সীমানা আমরা দেখতে পাই। আচ্ছা, অভিসারী পাত সীমানাগুলো আবার 2-3 রকমের হয়। প্রতিসারীর মধ্যে কোনো কিন্তু ডিফারেন্স নেই, সেটাই দুটো পাত মহাসাগর হতে পারে, দুটো পাত মহাদেশ হতে পারে, দুটো পাত একটা মহাদেশ একটা মহাসাগর হতে পারে, যাই হোক না কেন ঘটনা একই ঘটবে। কিন্তু এই অভিসারী পাত সীমানার ক্ষেত্রে আমরা 3 রকমের পাত সীমানা দেখতে পাই এবং 3টেতে কিন্তু বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটে। একটা হচ্ছে মহাদেশ মহাসাগর, ওকে, আর একটা হতে পারে দুটো, অর্থাৎ একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাত পরস্পর ধাক্কা, অভিসারী হলো, পরস্পর মুখোমুখি ধাক্কা লাগলো, দুটোই মহাসাগর হতে পারে। আর কি হতে পারে? আর একটা হতে পারে মহাদেশ মহাদেশ, দুটোই মহাদেশ, একটা মহাদেশ মহাসাগরে ধাক্কা লাগতে পারে, দুটোই মহাসাগর হতে পারে, আবার দুটোই মহাদেশও হতে পারে। ওকে, আর একটা দাঁড়াচ্ছে এ বাদ দিয়ে, আর একটা হচ্ছে নিরপেক্ষ বা সংরক্ষণশীল, যেটাকে কনজারভেশন প্লেট বাউন্ডারিও বলা হচ্ছে। প্রতিসারী, অভিসারী আর নিরপেক্ষ। নিরপেক্ষর ছবিটা একবার একটু দেখি। দেখো দুটো পাত কি হচ্ছে পরস্পরের সীমানা বরাবর, পরস্পরের বিপরীত দিকে, আবার অনেক সময় একই দিকেও হতে পারে। এই যে মুখোমুখি, অর্থাৎ কেউ কাউকে মানে বিপরীত দিকেও সরছে না, ধাক্কাও লাগছে না, পাশ কাটিয়ে চলে যাওয়া, এটাকে আমরা বলতে পারি নিরপেক্ষ বা সংরক্ষণশীল পাত সীমানা। এই 3টে পাত সীমানা আমরা দেখলাম এবং ইন্ডিভিজুয়ালি আমরা এবার দেখব প্রত্যেকটা পাত সীমানাতে কি কি ঘটনা ঘটছে। চলো পাত সীমানা এবং কি কি ভূগঠনিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। চল প্রথমে আসছি প্রতিসারী পাত সীমানা। প্রতিসারী পাত সীমানা কাকে বলছে? যেটা আমরা দেখেছি যখন দুটো পাত ডাইভারজেন্ট, দুটো পাত পরস্পর থেকে যখন বিপরীত দিকে সরছে। আমরা আগে একটু ছবিটা দেখি। দেখো দুটো পাত পরস্পরের বিপরীত দিকে সরছে ভূগর্ভের, এবং দুটো পাত সরে যাওয়া মানে কি মাঝখানে ফাটল তৈরি হবে, সেখানে চ্যুতি তৈরি হবে, ভূগর্ভের অ্যাস্ট্রোস্ফিয়ার থেকে ম্যাগমা উপরের দিকে উঠবে, উঠে সেই ম্যাগমা দ্বারা এখানে নতুন ভূত্বক তৈরি হবে। আর এই দুটো পাত পরস্পর বিপরীত দিকে সরে সরে কোনো একটা জায়গায় গিয়ে যখন উপকূলে ধাক্কা খাবে, ধাক্কা খেলে আস্তে আস্তে সেটা তলায় চলে যাবে। অর্থাৎ এই হচ্ছে প্রতিসারী পাত সীমানা বরাবর এই ঘটনা। এবার এই ঘটনা, এই ছবি অনুযায়ী যদি আমরা পরপর রাখি কি কি ভূমিরূপ তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নতুন একটা মহাসাগর তৈরি হচ্ছে। ওকে, এই যে নতুন মহাসাগর তৈরি হলো, এটা একটা ব্যাপার, নতুন মহাসাগর সৃষ্টি। ঠিক আছে, দুটো পাত পরস্পর বিপরীত দিকে সরছে, তো মাঝখানটা ফাটল হয়ে গেল, ফাটল বরাবর ম্যাগমা দ্বারা নতুন ভূত্বক তৈরি হলো, আর এখানে অবনমিত স্থান, তো নিচু স্থান, সেখানে বৃষ্টির জল জমে সমুদ্র তৈরি হবে। নেক্সট মধ্য সাগরীয় শৈলশিরা বা মধ্য সামুদ্রিক শৈলশিরা, এই যে মাঝখান বরাবর খেয়াল করো, যে ম্যাগমা উপরের দিকে উঠে এসে কি হচ্ছে, এসে এখানে মাঝখান বরাবর কি হচ্ছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি করছে। আমরা সমুদ্রবক্ষে বিস্তৃতির ক্ষেত্রে পড়েছি, তো এটা একটা গেল, এটা একটা ঘটনা ঘটছে। আর গ্রস্থ উপত্যকা, এই যে পরস্পর যখন বিপরীত দিকে সরছে ভূখণ্ড দুটো পাত, তখন দুপাশে সরে যাওয়ার ফলে কি হচ্ছে, একটা টান তৈরি হচ্ছে, এই এটাও সরছে এটাও সরছে, তার মানে এখানে টান তৈরি হয়ে কি হবে, এখানে চ্যুতি তৈরি হবে। এবার চ্যুতি বরাবর যদি একটা ভূখণ্ড এখানে বসে যায়, ডাউন হয়ে যায়, তো ডাউন হলে এই যে রিফট ভ্যালি তৈরি হচ্ছে বা গ্রস্থ উপত্যকা, তো সেইটা একটা ব্যাপার, গ্রস্থ উপত্যকা তৈরি হতে দেখতে পাচ্ছি আমরা। ওকে, সমুদ্রতলের বিস্তার ও সমুদ্র সৃষ্টি, একটু আগেই বললাম সমুদ্রতলের বিস্তারও হচ্ছে, এই যে জলতল, এই যে সমুদ্র তলদেশটাও বৃদ্ধি পাচ্ছে, এবং তার সঙ্গে কি
সমুদ্র জলতল বৃদ্ধি পাচ্ছে এবং নতুন সমুদ্র সৃষ্টি হচ্ছে। দেখো এই সমুদ্রটা এখানে ছিল, এই যে দুপাশের যে সমুদ্রটা তৈরি হয়েছে প্রথম অবস্থায় ছিল না, আস্তে আস্তে বড়, যত দিন যাচ্ছে যত সময় গিয়েছে বড় হচ্ছে। তো এইটা একটা ব্যাপার, এই যে জিনিসটা তৈরি হতে দেখা গেল। আর এই যে ঘটনা যখন ঘটছে, অর্থাৎ এই চাপের তারতম্য হচ্ছে, ম্যাগমার উদ্গীরণ হচ্ছে, স্বাভাবিকভাবেই মাঝে মধ্যেই ভূমিকম্প ঘটবেই। তো ভূমিকম্প একটা কমন জিনিস এই ক্ষেত্রে। এই পাতসীমানা বরাবর যখনই ভূগাঠনিক কাজকর্ম চলবে, যখনই বিভিন্ন রকম, আমরা প্রতিসারী পাতসীমানার আমরা নামও জানি গঠনকারী পাতসীমানা, এই যখন বিভিন্ন রকম ভূমিরূপ গঠন চলবে, অবশ্যই ভূমিকম্পের কনসেপ্টটা আসবেই। তো এই হচ্ছে প্রতিসারী পাতসীমানা বরাবর এইগুলো ঘটলো। ওকে, এবার হচ্ছে অভিসারী পাতসীমানা। আমরা একটু বলে নিই অভিসারী পাতসীমানা কি। তোমরা জানো, যখন দুটো পাত পরস্পরের মুখোমুখি আসছে এবং ধাক্কা লাগছে, এবং তখন সেখানে কিছু ভূগাঠনিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এবার অভিসারী পাতসীমানা আমরা দেখেছি 3 রকমের হতে পারে: মহাদেশ মহাদেশ, মহাসাগর মহাসাগর, আর মহাদেশ মহাসাগর। তো প্রথমে আমরা কি জানছি, একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাত যখন পরস্পর ধাক্কা লাগছে তখন কি ভূমিরূপ গঠন চলছে। আগে ছবিটা দেখি। দেখো ছবিতে খেয়াল করা যাচ্ছে, এটা কন্টিনেন্টাল কাস্ট, মানে এটা মহাদেশীয় পাত, আর এটা মহাসাগরীয় পাত পরস্পর মুখোমুখি হয়েছে, এই যে অভিসারী পাতসীমানা। আর এই অভিসারী পাতসীমানা বরাবর কি কি ঘটছে, প্রথমটা কি, ভঙ্গিল পর্বত সৃষ্টি বা কর্ডিলেরা সৃষ্টি। ভালোভাবে দেখো, এই যে ওশানিক ক্রাস্ট, এই যে কন্টিনেন্টাল ক্রাস্টে যখন আগে তো দূরে ছিল, পরস্পর যখন কাছাকাছি আসছে, মহাদেশীয় এই সামুদ্রিক পাতের আর মহাদেশীয় পাতের এই যে প্রান্ত সীমানায় কে আছে, এই জায়গা বরাবর এখানে বিভিন্ন রকম, এই অংশে বিভিন্ন রকম পলিরাশি ছিল। সমুদ্র উপকূল, এটা তো উপকূলে প্রচুর পলিরাশি ছিল, উপকূলীয় পলিরাশি। এই ওশানিক ক্রাস্টের চাপে সেটা কি হচ্ছে, আস্তে আস্তে এখানে উঁচু হয়ে গিয়ে এই জায়গা বরাবর ঠিক লম্বালম্বিভাবে একাধিক পর্বতের শৈলশিরা তৈরি হচ্ছে, যেটাকে আমরা কর্ডিলেরা বলছি বা ভঙ্গিল পর্বত। এই প্রান্ত সীমানা বরাবর এই ভঙ্গিল পর্বত আমরা এই জায়গা বরাবর দেখতে পাই। আমরা যদি উদাহরণ দিই, যে প্রশান্ত মহাসাগরীয় পাত আর আমেরিকান পাত, এই দুটোর অভিসারী পাত সীমানা বরাবর উত্তর আমেরিকায় দেখবে রকি পর্বত, আর দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে আন্দিজ পর্বত। যদি এই দুটো পর্বতের অবস্থান দেখো ম্যাপে, দেখবে একদম প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর ঠিক এই কর্ডিলেরার আকারে বা ভঙ্গিল পর্বতের আকারে অবস্থান করছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, এটা একটা সৃষ্টি। আর আগ্নেয়গিরি আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি। এই যে ওশানিক ক্রাস্ট আস্তে আস্তে মহাদেশীয় পাতের সঙ্গে ধাক্কা লাগলো, ওশানিক ক্রাস্টটা দেখো আস্তে আস্তে ডাউন হচ্ছে। কেন স্যার ডাউন হচ্ছে? কেন মহাদেশ গেল না? মহাদেশীয় পাত হালকা, ওশানিক পাতটা ভারী। সে ভারী হওয়ার জন্য সে তলায় যাচ্ছে, তলায় গিয়ে একটা গভীরতা যাওয়ার পর আস্তে আস্তে সে গলতে থাকবে। এই যে গলিত ম্যাগমাটা উপরের দিকে দেখো ফাটল বারে উপরের দিকে উঠবে, এই যে ম্যাগমার উদ্গীরণ হয়ে কী হবে, আগ্নেয়গিরি দিয়ে অগ্নুৎপাত হবে। তো এই যে আগ্নেয়গিরির সৃষ্টি একটা ব্যাপার, এই উপকূল বরাবর দেখতে পাবো, মহাদেশ মহাসাগরের পাত সীমানা বরাবর অনেক আগ্নেয়গিরির অবস্থান দেখতে পাই, ঠিক আছে। নেক্সট, সমুদ্র। আমরা এখানে একটা স্রোত কথাটা আছে, এটা স্রোতটা হবে না। হ্যাঁ, সমুদ্র কি হবে দেখো, যেটা হবে সমুদ্র খাত, সৃষ্টি, ঠিক আছে। এখানে একটা ভুল হয়েছে, এরার আছে, সমুদ্র স্রোত নয়, সমুদ্র খাত। এই খাত সৃষ্টিটা কোথায়? এই যে মহাদেশ মহাসাগরের প্রান্ত সীমানা বরাবর, এই মহাদেশীয় পাতের প্রান্ত সীমানা বরাবর, এই যে অনেক সময় কী হয়, মহাদেশীয় পাতের এই অংশটাই যে অংশটা থাকে, সেই অংশটা অনেক সময় চাপে নিচু হয়ে যায়। এই নিচু হয়ে গিয়ে এই অংশে সমুদ্র খাত তৈরি হতে আমরা দেখতে পাই। তো এই সমুদ্র খাত সৃষ্টি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ভূমিকম্প তো একটা ব্যাপারই, এই সবগুলোর ক্ষেত্রে ভূমিকম্প মাস্ট। সবগুলোর ক্ষেত্রে কিন্তু ভূমিকম্প, আমরা আগেরটাতেও বলেছি প্রতিসারী পাতসীমানাতেও, এই যখন অভিসারী পাতসীমানাতে যখন দুটো মহাদেশীয় পাতের বা একটা মহাদেশ একটা মহাসাগরীয় পাতের পরস্পর সংঘর্ষ হবে, স্বাভাবিকভাবেই ভূমিকম্প হবেই। ভূমিরূপের পরিবর্তন গঠন কাজ চললে ভূমি স্থির থাকতে পারে না এবং ভূমিকম্প হবে। তো এটা হচ্ছে মহাদেশ এবং মহাসাগরীয় পাত সীমানা বরাবর এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি, আর একটা যেটা দেখা যায় এছাড়া, তোমার
দেখো অধঃপাত অঞ্চল ও বেনিয়ক মণ্ডল সৃষ্টি। এই যে একটু আগে বললাম, এই যে ভারী পাতটা তলায় চলে যাচ্ছে, এই যে তলায় যাচ্ছে মোটামুটি এই 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি তলায় যাচ্ছে, এই অঞ্চলটাকে বলা হয় অধঃপাত অঞ্চল বা সাবডাকশন এরিয়া। এবং এই অধঃপাত অঞ্চলের ক্ষেত্রে আমরা এই অঞ্চলটা তৈরি হতে দেখতে পাই কোথায়? এই মহাদেশ মহাসাগরীয় পাত সীমানা বরাবর। এবং এই অঞ্চলটাকে বলা হয় বেনিয়ক মণ্ডল, যেখানে একটা পাত অবনমিত হচ্ছে এবং বেশ কিছুটা গভীরে যাওয়ার পরে সেটা আস্তে আস্তে গলে যায়, গলে গিয়ে আবার ম্যাগমায় পরিণত হয়। তার কিছুটা অংশ কী হয়, উপরে এই অগ্নুৎপাতের মাধ্যমে বেরিয়েও আসে। এই অধঃপাত অঞ্চল বেনিয়ক মণ্ডল সৃষ্টির ক্ষেত্রে এই পাত সীমানার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো এই 4-5টা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আবারও বলছি, এখানে সমুদ্র স্রোত কথাটা দেওয়া আছে, সমুদ্র স্রোত কিন্তু হবে না, সেটা সমুদ্র খাত হবে। ওকে, নেক্সট। এবার হচ্ছে অভিসারী পাত সীমানার সেকেন্ড ক্রাইটেরিয়াতে, যদি দুটো মহাসাগর পাত পরস্পর ধাক্কা খায়, অভিসারী পাত সীমানা বরাবর সংঘর্ষে লিপ্ত হয়, কি ঘটবে? ছবিতে দেখো, এটাও ওশানিক ক্রাস্ট, এটাও ওশানিক ক্রাস্ট। ওকে, এই দুটো ওশানিক ক্রাস্ট যখন, দুটো মহাসাগরের পাত যখন ধাক্কা লাগছে, তখন কি ঘটতে দেখছি? দেখো বৃত্তচাপীয় দ্বীপমালা, ভারী পাত যেটা, এই দুটোর মধ্যে একটা ভারী হবে, সে তলায় যাবে এবং তলা বরাবর কিছুটা যাওয়ার পরে সেটা প্রচণ্ড তাপে গলে যাবে এবং এই দুটো পাতে মাঝখান বরাবর যে ফাটল বরাবর ম্যাগমাটা বেরিয়ে এসে সমুদ্রের মাঝখানে যে বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হয়। ঠিক আছে, সেই দ্বীপমালাগুলো যেমন আমরা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ দেখতে পাই, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, এই ধরনের যে দ্বীপপুঞ্জগুলো, এগুলো সব তৈরি হচ্ছে এইভাবে। ওকে, তো এই তোমাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম, যে এই বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরিটা এই মহাসাগর পাত সীমানা বরাবর। আমরা যে হাওয়াই দ্বীপপুঞ্জ দেখবে প্রশান্ত মহাসাগরের মাঝখান বরাবর, কী করে তৈরি হলো? ওই অত সমুদ্রের মধ্যে বিপুল জল, তার মধ্যে ওই ছোটো 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 কিছু কিছু দ্বীপ দেখতে পাই, সব এই পাত সীমানা বরাবর, মহাসাগর মহাসাগর পাত সীমানা বরাবর। গভীর সমুদ্র, আবার এখানেও একটু ওই কতটা ভুল লেখা আছে, এটা হবে সেই খাত, গভীর সমুদ্র খাত তৈরি হতে দেখতে পাই সমুদ্রের মাঝে। এই যে মারিয়ানা খাত, পুয়ের্তো রিকো খাত, সুন্ডা খাত, এই যে একাধিক খাতের নাম আমরা শুনেছি। এই খাতগুলো তৈরির ক্ষেত্রে এই যখনই এই যে দুটো পাতে ধাক্কা লাগে, এই যে পাতটা উপরে থাকে সেই পাত এই চাপে কি হয়, সে অনেকটা জায়গায় বসে যায়, এই নিচু হয়ে যায়, একটু ডাউন হয়ে যায়। যখন দুটো পাতে ধাক্কা লাগলে তখন কি হয়, উপরের পাতটি অনেক সময় চাপে একটু বেঁকে যায়, বেঁকে গিয়ে সেখানে খাত তৈরি হয়, যেটাকে আমরা গভীর সমুদ্র খাত বলে থাকি। সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ। নেক্সট, ভূমিকম্প, এখানেও সেই কমন ভূমিকম্পটা তো হবেই। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এই মোটামুটি এই হচ্ছে প্রধান যে বিষয়গুলো, যে মহাসাগরের পাত ধাক্কা খেলে এই ভূমিরূপগুলো হয়। আর যদি মহাদেশ আর মহাদেশীয় পাত পরস্পর সংঘর্ষে লিপ্ত, মানে অভিসারী পাত সীমানা যদি চলে আসে, তাহলে কি দেখব? ছবিতে আগে দেখি। দেখো, দুটোই মহাদেশীয় পাত পরস্পর কাছাকাছি আসছে। প্রথম কি, ভঙ্গিল পর্বত, যেটা আমরা বলতে পারি যে কোনো যে ভঙ্গিল পর্বত, ফোল্ডেড মাউন্টেন, সেটা তৈরি হতে দেখতে পাই। হিমালয় বলো, আল্পস বলো, এগুলো সব তৈরি হয়েছে এই মহাদেশীয় পাত সীমানা বরাবর। যদি এক্সাম্পল হিসেবে দিই, মনে করো এটা হচ্ছে ইউরেশীয় পাত আর এটা ইন্দো অস্ট্রেলীয় পাত। মাঝখানে ছিল টেথিস নামক মহীসোপান। দুটো পাত যখন পরস্পরের কাছাকাছি আসার ফলে কি হয়েছে, এই টেথিস মহীখাতের যে পলি ছিল তাতে চাপ তৈরি হয়ে প্রথমে আস্তে যত কাছাকাছি তত চাপ বেড়েছে এবং একটা সময়ে পুরোটাই হিমালয় পর্বতরূপে সেই ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতরূপে অবস্থান করছে। ওকে, বা রকি ওই আল্পস পর্বতের ক্ষেত্রেও তাই ইউরেশীয় পাত আর আফ্রিকা পাত পরস্পরের কাছাকাছি আসার ফলে আল্পস পর্বত তৈরি হতে আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, সো এই যে হিমালয় বা আল্পস পর্বত তৈরি হওয়াটা এই মহাদেশীয় পাত সীমানা বরাবর আমরা দেখতে পাই। আর একটা যেটা হয়, মন দিয়ে বুঝবে, এই যে মহাদেশীয় পাত সীমানা বরাবর অ্যান্ডেসাইট লাভার প্রভাবে এই যে যখনই এক ভারী পাতটা তলায় চলে যায়, সেটা একটু কিন্তু একদম অধঃপাতে চলে যায় না, ওই নিচেই থাকে এবং অ্যান্ডেসাইট শিলার দ্বারা বা গ্যাব্রো জাতীয় শিলা, সেগুলোর দ্বারা দেখা যায় কি, এই দুটোর যে পাত সীমানা আছে, দুটো পাতের যে সীমানা অঞ্চলটা আছে, এখানে কি হয়ে যায়, জায়গাটা পুরো সিল হয়ে যায়,
ওই লাভাটা, ওই অ্যান্ডেসাইট জাতীয় লাভা বেরিয়ে বা গ্যাব্রো জাতীয় লাভা বেরিয়ে এই জায়গাটা সিল হয়ে যায়, যেটা সিন্ধু শিবন রেখা বা সিন্ধু সাংপো যেগুলোকে সূচাল লাইন বলে, টার্মটা হচ্ছে সূচাল লাইন, বইতে দেখবে পাবে সেই সূচাল লাইন বরাবর, যার ফলে কী হবে, তাই জন্য একটা মজার বিষয় দেখবে দুটো মহাদেশীয় পাত সীমানা বরাবর কোনো অগ্নুৎপাত আমরা দেখতে পাই না, আগ্নেয়গিরি অবস্থান দেখতে পাই না, কারণ আগ্নেয়গিরি হয় দুর্বল স্থানে যেখানে ফাটল থাকবে, এই ফাটলটা তো সিল হয়ে যাচ্ছে, তার ফলে আর ফাটল থাকে না। অবশ্যই সেই জায়গাটা ভূগাঠনিক কাজকর্ম চলছে, কিন্তু সেটা সিল হচ্ছে, মানে তোমার সেখানে কিন্তু অগ্নুৎপাত হয় না, তার কারণ হচ্ছে ম্যাগমা বেরোনোর কোনো পরিস্থিতি থাকে না। সো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা কি, ভূমিকম্প একটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখতে পাই যে নবীন ভঙ্গিল পর্বত গঠন কাজ যেহেতু প্রতিনিয়ত চলছে, স্বাভাবিকভাবে ভূমিকম্প তো হবেই। এবং আমরা এই যে আমরা যেখানে বসবাস করছি হিমালয় পর্বত অঞ্চলের কাছাকাছি অঞ্চলে, আমাদের উত্তরবঙ্গে তো বিশেষত মাঝে মধ্যেই ভূমি কেঁপে ওঠে, তার একটা বড় কারণ হচ্ছে ভঙ্গিল পর্বত বা হিমালয় পর্বতের গঠন কাজ চলছে। জম্মু কাশ্মীর হোক, উত্তরাখণ্ড হোক, হিমাচল প্রদেশ হোক, নেপাল, ভুটান, যেখানেই ভূমিকম্প, সব তো হিমালয় পার্বত্য অঞ্চল, এবং সেখানে ভূমিকম্প হওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে ভূমিরূপ গঠনটা এখনও চলছে, সুস্থির নয় এখনও। সো এটা হচ্ছে মহাদেশীয়পাতের সীমান্ত বরাবর। ওকে, এবার বলছি নিরপেক্ষ পাত সীমানা। নিরপেক্ষ পাত সীমানা মনে করে দেখো, আমরা বলেছিলাম শুরুতেই দুটো পাত হয় পরস্পরের একই দিকে যাবে পাশাপাশি, বা পরস্পর বিপরীত দিকে। ঠিক আছে, এখানে দেখো একটা এক্সাম্পল হিসেবে রাখা হয়েছে উত্তর আমেরিকা পাত আর প্যাসিফিক প্রশান্ত মহাসাগরীয় পাত, এবং এই সীমানা বরাবর এই দুটো পাতই কিন্তু পরস্পর একই দিকে যাচ্ছে, কিন্তু ওকে ধাক্কাও লাগছে, মানে উপরে উঠছে না, আবার পরস্পর থেকে বিপরীত দিকে সরছে না। এবং আর একটা ছবি দেখো, এর অবস্থানটা খেয়াল করো, এই যে উত্তর আমেরিকার এই অংশ বরাবর, এই যে ক্যালিফোর্নিয়া প্রদেশ উত্তর আমেরিকা মহাদেশে, এই ক্যালিফোর্নিয়া অঞ্চলে এই যে সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, এই জায়গাগুলো দেখবে মাঝে মধ্যে ভূমিকম্প একটা টেন্ডেন্সি থাকে, বা এই ধরনের অকল্যান্ড যে জায়গাগুলো, এগুলো সবটাই কিন্তু এই যে একটা উত্তর আমেরিকা পাত, এটা প্যাসিফিক পাত, পরস্পর একই দিকে যাচ্ছে কিন্তু এই নিরপেক্ষ পাত সীমানা বরাবর। এবং এই যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা ভূমিরূপ গঠন দেখা যায়, সেটা হচ্ছে কি নাম, ট্রান্সফর্ম চ্যুতি। আমরা চ্যুতি বা ফল্ট জানি যে যখন ভূখণ্ডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই বিচ্ছিন্ন হয়ে আগে পরে হয়ে গেছে, তুমি খেয়াল করো, এই দেখো প্রশান্ত হয় আগে পরে হয়ে গেছে, এরা কিন্তু একসাথেই ছিল, দেখো এই জায়গাটায় খেয়াল, এই যে অংশটায় চ্যুতি সংগঠিত হয়েছে সেটা বোঝা যাচ্ছে, বা এই অংশ বরাবর উপর পাশাপাশি সরে গিয়েছে, এই চ্যুতিটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম চ্যুতি। এই চ্যুতিটা কিন্তু এই স্যান্ট আন্দিস যেটাকে চ্যুতি বলা হচ্ছে এর নাম, এই চ্যুতিটা কিন্তু এই উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের সীমানা বরাবর দেখা যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ নিরপেক্ষ পাত সীমানা, একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ। আর ভূমিকম্প আবারও বললাম, যেহেতু পাশাপাশি সরছে, আবার অনেক সময় যে সবসময় যে দুটো পাত পরস্পর পাশাপাশি সরবে একই দিকে তা নয়, একটা একদিকে সরছে আর একটা বিপরীত দিকেও সরতে পারে, সেটাও হতে পারে, দুটো যে কোনো একটা ঘটতে পারে। মূলত এই দুটো জিনিসই আমরা দেখতে পাই, ট্রান্সফর্ম চ্যুতি এবং ভূমিকম্প। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তিনটে পাত সীমানা, অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষ, এছাড়াও ট্রিপল জংশন, ত্রিপাত সীমানা দেখতে পাই। ছবিটা একটু দেখো, এই অঞ্চল বরাবর আমরা ত্রিপাত সীমানা আমরা দেখতে পাচ্ছি। ত্রিপাত সীমানার ক্ষেত্রে দেখো কি দেখা যাচ্ছে, যে তোমার যেটা, এটাকে আমরা আফার ট্রায়াঙ্গেল বলা হয় এই অঞ্চলটাকে, ঠিক আছে। এবং এখানে আমরা তিন রকমের পাত আফার জংশনে, হ্যাঁ, একটা আফ্রিকান পাত, আর একটা আরবিয়ান পাত, হ্যাঁ, এবং এই আফ্রিকান পাত, আরবিয়ান পাত, এই যে লোহিত সাগর বা এডেন উপসাগর এই অঞ্চল বরাবর আমরা দেখতে পাচ্ছি যে তিন দিকে তিনটে পাত সরে যাচ্ছে, এটাকে আমরা ত্রিপাত জংশন বা ত্রিপাত সীমানা বলি, ট্রিপল জংশন। এরকম আর একটাও আছে, সেটা হচ্ছে তোমার আর একটা জায়গায় দক্ষিণ আমেরিকা মহাদেশের নিচে, যেখানে নাজকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত এবং আন্টার্কটিকা পাত, এই তিনটে পাতের অবস্থান দেখা যায়, তিনটে পাত। এবং এখানে একটা টার্ম আসবে অলাকোজেন বলে, সেটা কি, এই তিনটে পাত যেখানে ত্রিপাত সীমানা দেখা যায়, এই ত্রিপাত সীমানা আবার পরস্পর বিপরীত দিকে সরে যেতে পারে বা পরস্পর মুখোমুখিও হতে পারে, কিন্তু এখানে দুটো পাতকে আমরা অ্যাক্টিভ দেখি আর একটা পাতকে আমরা নিষ্ক্রিয় দেখি। ওই নিষ্ক্রিয় পাতটাকে আমরা অলাকোজেন বলা হয়। দুটো পাত এখানে অ্যাক্টিভলি কাজ করে,
এটা একটা ছোট বিষয়। ট্রিপল জংশনটাও যেহেতু আমাদের পড়ার মধ্যেই এসে যায়, পাত সীমানা, এটাও একটা পাত সীমানা, সেই জন্য একটু ছোট্ট করে বলে দিলাম। তো আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম, পাত ব্যাপারটা কি, পাতের কত রকমের পাত হয় এবং কত রকমের পাত সীমানা হয়, প্রত্যেকটা পাত সীমানায় কি কি ভূমিরূপ তৈরি হয়েছে ছবি সমেত ইন্ডিভিজুয়ালি যতটা সম্ভব আমার দিক থেকে যতটা আমি সহজে বোঝানোর চেষ্টা করেছি, আমি বুঝিয়েছি তোমাদের। এখন আশা করি তোমাদের সবাই হয়তো বুঝতে পেরেছ। তবে পাত গঠনিক তত্ত্বের ক্ষেত্রেও কিছু কিছু জিনিসের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, ঠিক আছে? সেই সীমাবদ্ধতাগুলো কীরকম? প্রথম একটা সীমাবদ্ধতা হচ্ছে পৃথিবীর সমস্ত পর্বত সৃষ্টিটা ব্যাখ্যা এরা দিতে পারেনি। যেমন সাউথ আফ্রিকার ক্ষেত্রে ড্রাকেন্সবার্গ পর্বত, ইউরোপ এবং এশিয়ার যে বাউন্ডারি বরাবর ইউরাল পর্বত, অ্যাপ্লেশিয়ান পর্বত, তোমার উত্তর আমেরিকার এই যে বিভিন্ন পর্বত সৃষ্টিটা, এর পাত গঠনিক তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া যায়নি। এবার কেন দেওয়া যায়নি এটা নিয়ে এটা একটা লিমিটেশন। 2 নম্বর হচ্ছে এই যে নিরপেক্ষ পাত সীমানার ক্ষেত্রে আমরা দেখলাম দুটো পাতই একই দিকে চলছে, সেটা কি করে সম্ভব? যদি তাদের গতি একই দিকে একই রকমভাবে হয় কি করে, পাশাপাশি অবস্থান করছে তারা এরকম একই দিকে সরছে কি করে, তার সঠিক ব্যাখ্যা ভৌগোলিকরা দিয়ে উঠতে পারেননি। পাতের মুভমেন্ট, হ্যাঁ, কোন দিকে যাবে, কোন দিকে গতিটা কি, বা তার শক্তিগুলো কি, সেগুলো নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশা আছে। তারপরে মনে করো বৃত্তচাপীয় দ্বীপমালা সৃষ্টির সবগুলোর ব্যাখ্যা, পৃথিবীর সমস্ত দ্বীপমালা সৃষ্টির ব্যাখ্যাগুলোকে সবগুলোকে সঠিকভাবে উপস্থাপন এই মতবাদের দ্বারা করা হয়ে উঠতে পারা যায়নি। এরকম বেশ কিছু ত্রুটি রয়েছে যেগুলো এখনও পর্যন্ত সমালোচনার ঊর্ধ্বে তো সব কোনো কিছুই নয়। ভবিষ্যতে হয়তো আরও রিসার্চের কাজ, আরও গবেষণার কাজ চলবে, সেগুলোর হয়তো আমরা অ্যান্সার পাবো এই থিওরির মাধ্যমে। তবে আবারও বলার, এর গুরুত্ব কোনো অংশে কম নয়। আমরা ভূগোলে যতগুলো এরকম থিওরি পড়ব, তার মধ্যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্স থিওরি, যেটার একটা বড় অংশ ভৌগোলিক বা বড় অংশ মানে বিজ্ঞান মহল এটাকে সাপোর্ট করছে বা এটা মেনে নিয়েছে যে না, এটা ঘটছে বা এটা বাস্তবিক। এখনও পর্যন্ত বিজ্ঞানে তো 100% বলে কিছু হয় না, যে সবটাই সত্য বলে কিছু হয় না, কিন্তু এ যা প্রমাণ দিয়েছে বা এর যে এভিডেন্স, তাতে সবাই মেনে নিয়েছে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের পৃথিবীর বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি, সে হিমালয় পর্বত তৈরি বলো, আল্পস পর্বত তৈরি থেকে রকি আন্দিজ পর্বত, বিভিন্ন মহাদেশ মহাসাগরের আরও বিভিন্ন রকম পাহাড় পর্বত সৃষ্টি, বা তার সঙ্গে মনে করো বিভিন্ন রকম এই যে সমুদ্র খাত, বৃত্তচাপীয় দ্বীপমালার সৃষ্টি, বিভিন্ন রকম বিষয়, ভূগাঠনিক বিভিন্ন রকম বিষয়ের যে সৃষ্টি বা অরিজিন, সেগুলোর ব্যাখ্যা সুন্দরভাবে এটার মাধ্যমে দেওয়া যায়। একই সঙ্গে এই মতবাদটা ওয়েগনারের থিওরি বা সমুদ্রবক্ষের বিস্তৃতি থিওরির ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। হয়তো এটা অনেক পরে এসছে, সমুদ্রবক্ষের বিস্তৃতি বা ওয়েগনারের থিওরিটা অনেক আগে, কিন্তু এরা প্রত্যেকের একটা সেই সম্পৃক্ত মতবাদগুলো পরস্পরের সঙ্গে, সেদিক থেকেও এর একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে এই মতবাদটি। তো এইটুকুই বলার আজকের ক্লাসে, তোমাদের যতটুকু অনলাইন ক্লাসে যতটুকু বলানো আমার দিক থেকে বলা সম্ভব আমি বলেছি। আশা করি তোমরা পুরো বক্তব্যটা ভালোভাবে শুনেছো। আরেকবার যদি একটু বইটা আরেকবার দেখে নাও, দেখবে বইতে আমরা যেভাবে বলেছি, বইতে সেই বিষয়গুলোই মোটামুটি একটু হয়তো আগে পরে থাকতে পারে, পয়েন্টগুলো উপর নিচে হতে পারে, কিন্তু বিষয়বস্তু মোরাললেস একই আছে। এবং তোমাদের এই ধারণা, সবার একটা ধারণা আছে যে এই জিও টেকটনিক মানেই মনে হয় কঠিন বিষয়, ব্যাপারটা এরকম নয়, খুব সহজলভ্য বিষয়। তোমাকে বুঝে বুঝে জিনিসটা পড়তে হবে এবং ছবির সাহায্য নিয়ে, এবং ছবিগুলোকে যদি তুমি মনে রাখতে পারো, তোমার ওই পয়েন্টগুলো এমনিই মনে এসে যাবে। যখন তুমি একটা ছবি দেখবে, অভিসারী পাত সীমানার একটা ছবি দেখলে তুমি কী কী ভূমিরূপ তৈরি হতে হবে, তোমার এমনিই মনে এসে যাবে, আর নতুন করে পড়তে হবে না, মানে মুখস্থ করার জায়গায় নেই। ছবিগুলোকে আমরা যদি প্র্যাকটিস করি, কারণ অনেক সময় 5 নম্বরের প্রশ্ন যদি আসে, ছবি তো আঁকার একটা প্রয়োজন এসে যাবে, তার জন্য ছবিটা কিন্তু তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এটুকুই বলার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমরা দেখা হবে কোনো একটি অনলাইন ক্লাসে। এবং আর একটা বিষয় যেটা আমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে বলার, যে তোমাদের যদি অন্য কোনো টপিকের উপর, যেটা আমাদের এখনও ভিডিও আসেনি,
আলোচনা আসেনি, সেইগুলো নিয়ে যদি তোমাদের কোনো বলার থাকে যে এই টপিকটা স্যার একটু যদি আমরা আলোচনা করেন আপনারা, আমি না হয়ে অন্য কোনো স্যার বা ম্যাম তারাও যদি আলোচনা করেন, তারাও করেন, তো আমি তো একা ক্লাস নিই না, আরও অনেকে স্যার ম্যাম নিচ্ছেন, সেগুলো যদি তোমরা অন্তত বলো, কাউন্সিল সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে অবশ্যই সেগুলোরও ভিডিও আসবে। সবাই ভালো থেকো, পড়াশুনোর মধ্যে থেকো, সুস্থ থেকো। আজকে এইটুকুই, আবার অন্য একটা ভিডিওয়ে দেখা হবে। আজকের জন্য নমস্কার, ধন্যবাদ।